গল্পের সুর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব শক্তিপদ রাজগুরুর লেখে একটি গল্প, এক সূত্রে বাঁধা। হুড়মুড় করে এসে ছেলেটা একরকম আঁচড়েই পড়ল ঘরের মধ্যে। কাঁধে একরাশ গামছার মোট, হাতে একখানা নতুন গামছা দলামোছা করে জড়ানো। হাঁপাচ্ছে ছেলেটা। ভীত চকিত চাহনি মেলে এদিক ওদিক দেখছে রাস্তার পানে যেয়ে। হল্লার গাড়ি থেকে জনা কয়েক লোক নেমে ফেরিওয়ালাদের যাকে পাচ্ছে জামার কলার হাত ঘাড় ধরে টেনে তুলছে। আরও দু চারজন যারা তার মতো সরে পড়া ফেরিওয়ালাদের সন্ধান করছে। অতীন খুব যা হোক দৌড়ে সরে এসেছে আজ। ধরা পড়লেই বিপদ হতো। চলো থানায় কোর্টে, জরিমানাও দিতে হবে। দারোয়ানটা মুখ খিঁচিয়ে ওঠে। বাহার যাও, রাস্তা মে যাও। অতীন কাঁচুমাচু করে বিনীত কণ্ঠে জানায়, বেরুলেই ধরে নিয়ে যাবে দারোয়ানজি, একটু থেকে আমি বের হয়ে যাব। আভি নিকোলো। দরকার হলে দারোয়ানজি ওর ঘাড় ধরে বের করে দেবে রাস্তায়। হঠাৎ সামনেই নতুন গাড়িখানা এসে থামল। গাড়ি থেকে বের হয়ে আসেন তরুণ একটি যুবক, এই বিরাট প্রেস পত্রিকা প্রকাশন প্রতিষ্ঠানের মালিক। মুনিফকে আসতে দেখে দারোয়ানের কর্তব্যনিষ্ঠা আরও বেড়ে যায়। গর্জে ওঠে সে, নিকোলো। ঠেলে বেরি করে দেবে গামছাওয়ালা ছেলেটাকে। মালিক নিমেষবাবু ছেলেটার দিকে একবার চাইলেন। তিনিও ব্যাপারটা বুঝেছেন। ওদিকে হল্লা তখনও যায়নি। বের হলেই ধরা পড়বে বেচারা। বলে ওঠেন নিমেষবাবু, থাক, ওকে একটু থাকতে দাও, পরে যাবে ও। দারোয়ান থমকে দাঁড়ালো। ছেলেটাও অবাক হয়, একটু ঘাবড়ে যায়। বৈশাখের দুপুর, চারিদিকে কড়া রোদে পিচ পর্যন্ত গলে গেছে, তা পড়ছে। ছেলেটা একরকম রোদে রোদে গামছা ফিরি করছিল। ঘামে নেয়ে উঠেছে। তারপরে ওকে দৌড় দিতে হয়েছে। ভয়ে উত্তেজনায় তার গলা শুকিয়ে গেছে, দাঁড়াবার ক্ষমতাও নেই। নিমেষবাবু গাড়ি থেকে নেমে নিজের ঘরে যাবার মুখে বাইন্ডিং সেকশনের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। ওপাশে কোনো কর্মচারী বসবার একটা টুল, তাতেই বসে বলে চলেছেন, কিরে যদু, ভালো করে ছাঁট ফর্মাগুলো, কালকের লটে দেখলাম অনেক বাদ রয়ে গেছে। যদু মুখ কাঁচুমাচু করে, শরীরটা কাল ভালো ছিল না। আজও তো ভালো দেখছি না, ছুটি নিয়ে যা, মাইনেপত্র পাবি। দু চার দিন ছুটি নিয়ে ভালো হয়ে আয়। কে এক গ্লাস জল এনে দিয়েছে নিমেষবাবুকে। জলটা খেতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে ওই গামছাওয়ালা ছেলেটার দিকে। কেমন সতৃষ্ণ চাহনিতে চেয়ে আছে এই দিকেই। ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে চোখ নামালো। এমন করে চেয়ে থাকাটা বোধহয় ঠিক হয়নি তার। নিমেষবাবু জিজ্ঞাসা করেন, জল খাবি? খুব তৃষ্ণার্ত সে, জিভ শুকিয়ে আসছে, সারা শরীরে ঘাম বইছে। মাথা নাড়ে অতীন। ওকে এক গ্লাস জল দে মধু। আয়, গামছাগুলো নামা, জল খেয়ে একটু বস। ছেলেটা অবাক হয়েছে। অনেক লোককেই দেখেছে, বড় লোক গাড়িওয়ালা আদমিদের জানে সে। তোয়ালে না হয় একটা গামছা কিনে মুখের উপর অর্ধেক দাম দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। পিছু পিছু কাঁচুমাচু করে গেলে তবে হয়তো বাকি দামটা নেহাত তাচ্ছিল্য ভরে ছুঁড়ে দেয় রাস্তার উপরে। জলটা খেয়ে একটু শান্ত হয় অতীন। কদিন ব্যবসা করছিস? অতীন নিমেষবাবুর দিকে চাইল। 5 জনের মতো আশা করেছিল সেও পড়বে, পাশ করে মানুষ হবে, কাজকর্ম করবে, কিন্তু তা হয়নি। বাবা মারা যাবার পর থেকেই সাধারণ বাঙালি সংসারের মতো তার উপরেই সব দায় দায়িত্ব এসে পড়ল। পড়াশোনা আর হল না। ছোট দুটো ভাই, একটি বোন আর বিধবা মা, তাদের মুখের অন্ন জোগাতে হবে। অন্য কোনো পথ আর পায়নি।
কারখানাতে ঢুকেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে পায়ে চোট লাগে। বসে রইল বেশ কিছুদিন। মাইনেপত্র নেই। সংসারের সেই অভাবের কালো ছায়াটা গাঢ়তর হয়ে ওঠে। শেষকালে সামান্য কিছু সঞ্চয় ভেবে এই পথ নিল অতীন। রাস্তায় রাস্তায় গামছা ফিরি করে। অতীন জবাব দেয়, মাস 6 হলো, বাড়িতে মা, 2টি ভাই বোন। হাসল নিমেষবাবু, সবই আছে, নেই কেবল মা লক্ষ্মী না রে। তা এতে চলে? চুপ করে থাকে অতীন। কি করে চলে তার বোঝাতে পারে না সে। কোনোদিন একবেলা জোটে, কোনোদিন তাও পুরো পেট জোটে না। মহাজনদের দেনা মিটিয়ে থাকে না বিশেষ কিছু। বিবেকানন্দ রোড থেকে বউবাজারের মোড় অবধি বার 2-1 টহল দেওয়াই হয়। বলে অতীন, তবু স্বাধীন ব্যবসা, যদি কোনোদিন দাঁড়াতে পারি। নিমেষবাবু ছেলেটার দিকে চেয়ে থাকেন। এত হতাশা ক্লান্তির মাঝেও ওর কণ্ঠে একটা আশার সুর জাগে। সেই সুরটা নিমেষবাবুর মনে লেগেছে। নিজের জীবনেরই যেন একটা মূল কথা। সামান্য অবস্থা থেকে নিমেষবাবু এত ওপরে উঠেছেন। নিজে আজ এত বড় প্রেসের মালিক, দোকানও বেশ চালু। তাছাড়া নিজেই একটা পত্রিকা করেছিলেন নেহাত খেয়াল বশেই। জীবনে একটা কথাই তিনি বিশ্বাস করেন, নিজে কাউকে ঠকাবেন না, সেটা কঠিনভাবে মেনে চলেন। তাই দেখেছেন তিনিও কোথাও ঠকেননি। মাঝে মাঝে নানা বিপদ কষ্টও এসেছে, এসেছে নানা দিক থেকে আঘাত, তবু তিনি আবার দাঁড়িয়েছেন। ছেলেটার কথায় তার সেই স্বপ্নের রেশি ধ্বনিত হয়। দোকান টোকান নে, রাস্তায় কতদিন ঘুরবি? ছেলেটির কাছে ওটা একটা স্বপ্নই, চিরদিনের স্বপ্ন। কিন্তু কোত্থেকে দোকান করবে সে? সামান্য তার পুঁজি। জবাব দেয়, সে তো অনেক টাকার ব্যাপার, ঘর জোগাড় করাই তো দায়। ঘর না হোক, কারো বাড়ির একটু রগ পেলেও হয়, তাও বলে 500 টাকা সেলামি লাগবে, কোত্থেকে দেই? তাই পথে পথেই ঘুরছি। হঠাৎ বলে ছেলেটা, গামছা লাগবে স্যার, বাঁকুড়া, ধনেখালি, সন্তোষপুরের মুখপাত গামছা আছে, তোয়ালে। হাসতে থাকে নিমেষবাবু প্রাণখোলা হাসি। আমার কাছে ব্যবসা শুরু করলি যে রে, বেশ তো চালু তুই। তা দে 2 জোড়া গামছা, ভালো দেখে দিবি কিন্তু, আর গলা কাটিস না। অতীন ন্যায্য দামি গামছা 2 জোড়া বের করে দেয়। দামটা নিয়ে একটা নমস্কার জানিয়ে পথে নামবার আগে বলে, দরকার হলে বলবেন বাবু, তোয়ালে গামছা আমি মাঝে মাঝে খোঁজ নেব। দেখা দেখি প্রেসের দোকানের 2-4 জন কর্মচারীও কিছু মালপত্র নেয়। অতীন খুশি মনে বের হয়ে এলো। নিমেষবাবু তখনও হাসছেন। বেশ চালু ছেলে তো, একেবারে বাণিজ্য করে চলে গেল। অতীনের সাহস একটু বেড়েছে। পথে পথে পরিক্রমা করে নানা ধরনের মানুষ দেখেছে সে। এ যেন তাদের থেকে বিচিত্র ধাতের। মাঝে মাঝে প্রেসে যায়। হঠাৎ সেদিন গিয়ে দেখে নিমেষবাবু ব্যস্ত হয়ে ঘুরছেন। বিরাট বিরাট কয়েক স্তূপ পত্রিকা ছাপা হয়ে এসেছে। বিভিন্ন জায়গায় যাবে সেগুলো। দেরি হয়ে যাচ্ছে, লোকজন আসেনি বিশেষ। অতীন বলে, আমি হাত লাগাবো স্যার? পারবি? হাসে অতীন, গামছা বাঁধা অভ্যেস আছে, দেখি নিশ্চয় পারবো। অতীন অন্য কয়েকজনের সঙ্গে প্যাকেট করে বাঁধতে থাকে। বেশ চালু হাত। নিমেষবাবুর চটপট পরিষ্কার কাজ দেখে অবাক হন। ছেলেটা বিরামহীনভাবে কাজ করে চলেছে। শুধু তাই নয়, প্রেস দপ্তরিখানার কয়েকজন লোককেও সে সঙ্গে কাজ করিয়ে নিয়ে চলেছে। জামাটা খুলে গামছার মোটের উপর রাখা পরনের কাপড়খানা সামলে নিয়ে কাজ করে চলে।
5খানার প্যাকেট আলাদা রাখো, ওদিকে 10খানার প্যাকেট। শক্ত করে বাঁধন দে মতি, না হলে আলগে যাবে। রাশি রাশি পত্রিকা কয়েক ঘন্টার মধ্যে প্যাকেটজাত হয়ে যায়। একটু বিশ্রাম, এরপর আর একটাল মাল আসবে। নিমেষবাবু নিজের থেকে ওদের জন্য ভালো ডিমের মামলেট, রুটি আর চায়ের ব্যবস্থা করেছেন। নিজেও গেঞ্জি গায়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে চা মামলেট খেতে থাকেন। হ্যাঁ রে অতে, আজ বাণিজ্যে যাবি না? সারাদিন তো প্যাকেট বাঁধছিস। অতীন হাসে। হ্যাঁ, একটা দিন না হয় ছুটি নিলাম বড়বাবু। প্রেস দোকানের সকলেই ওই নামে ডাকে নিমেষবাবুকে। অতীনও সেই নামটাই ব্যবহার করে। খা, চাটা খেয়ে নে, যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাবি অতে। নতুন মাল এসে গেছে, ওরা কাগজ দড়ি দিয়ে আবার বাঁধতে বসে। রাত্রি হয়ে গেছে। রাশিকৃত প্যাকেটের দিকে চেয়ে খুশি হয় নিমেষবাবু। ছেলেটা না এসে লাগলে সব মাল পড়ে থাকত, মেলিংও হতো না, রাশি রাশি টাকা লোকসান হয়ে যেত। ছেলেটা কাজের। প্রথম দিনে লেবেল স্লিপ ঠিকমতো লাগিয়ে এত বড় কাজটাকে স্রেফ হাঁকাহাঁকি করে তুলে দিল। হাত পা ধুয়ে অতীন জামাটা গায়ে দিয়ে গামছার মোড় তুলে নিয়ে বের হবার আয়োজন করছে। ওর মনেও খুশির সাড়া, তবু একজনের একটা উপকার করতে পেরেছে। নিমেষবাবু ওর হাতে তুলে দেন 10 টাকার একটি নোট। অবাক হয় অতীন। আজ্ঞে। হাসেন নিমেষবাবু। নে, বাড়িতে তো কিছু দিতে হবে। "এ, টাকা নেব?" অবাক হয় অতীন। নিমেষবাবু জবাব দেন, দোষ কি? আমার এতগুলো টাকা বেঁচে গেল, ঠিক তারিখে বই বেরোলো, এর দাম তো অনেক। পরে দেখা করিস, কাল পরশু। অতীন কোনো রকমে টাকাটা পকেটে নিয়ে বের হয়ে এলো, মনের মধ্যে একটা তবু কাঁটার মতো বেঁধে। টাকার তারও দরকার, চাল ডাল তরকারিও কিনতে হবে, নইলে কাল সকালেই সংসার অচল হয়ে যাবে। তাই হাত পেতে টাকাটা নিয়েছে, নিতে বাধ্য হয়েছে, নইলে নেবার ইচ্ছে তার ছিল না। কথাটা বলেন নিমেষবাবুই। প্রথমে বিশ্বাস করতে পারেনি অতীন। সে এতকাল এই স্বপ্ন দেখেছে, ছোট্ট একটা দোকান হবে তার নিজস্ব। বেশ জানে সে, একটু পায়ের নিচে মাটি পেলে সে দাঁড়াতে পারবেই। নিমেষবাবু বলেন, আমার রকের ওপাশে একটু জায়গা কাঠ দিয়ে ঘিরে দিচ্ছি, ওখানেই দোকান কর তুই। গামছা লুঙ্গি তোয়ালে এসব রাখবি। সদর রাস্তার উপরে একখানি দোকান দেবে সে। অতীন কথাটা যেন বিশ্বাসই করতে পারে না। নেহাত বড়বাবু বলছেন, তাই চুপ করে শুনে সে। তবু বলে, সে তো অনেক টাকা লাগবে বাবু, মালপত্র কিনতে হবে। হাসেন নিমেষবাবু। ঠিক আছে, 250 টাকা দেবো, মালপত্র কেন, টাকা শোধ দিয়ে দিবি। সত্যি? চমকে ওঠে অতীন। বলে, তবে ঘর ভাড়াও নিতে হবে বড়বাবু। বড়বাবু হাসতে থাকেন। জ্ঞান তো টনটনে রে অতে, ভাড়াটে হতে চাস যাতে উচ্ছেদ করতে না পারি? হ্যাঁ? অতীন মাথা চুলকোতে থাকে। নিমেষবাবু বলেন, ঠিক আছে, তুই 10 টাকা ভাড়া দিবি মাস মাস। রসিদ দেবেন সরকার মশাই, বলে দেব। অতীন খুশি ভরে বড়বাবুর পায়ের ধুলে নিয়ে বসে। বিব্রত হন নিমেষবাবু। আরে ছাড় ছাড়, পা ছাড় অতে, ভালো হবে না বলছি। অতীন পায়ের নিচে মাটি পেয়েছে ওই লোকটির দয়ায়, আশ্রয় দিয়েছে, অর্থ দিয়েছে। তাকে আর দুপুরের খররোদে, না হয় অঝোর বৃষ্টির মধ্যে পথে পথে ঘুরে বেশাতি করতে হবে না। দোকানে বসে বেচাকেনা করবে। মাও খুশি হয় ছেলের এই উন্নতিতে। বেশ ঘটা করেই দোকান উদ্বোধন করছে অতীন। নিজে হাওড়ার হাট থেকে দেখে শুনে মাল কিনে এনেছে, লুঙ্গি গামছা তোয়ালে আরও টুকিটাকি কী সব। মেয়েদের জামাও কিছু এনেছে।
এরই মধ্যে গোটা কতক প্যাকিং বাক্সর কাঠ দিয়ে তাক আলমারি বানিয়ে নিয়েছে। বাজার থেকে ছোট কলা গাছ, ঘট পুজোর জিনিসপত্র আনে। প্রেসের গুপি ভট্টাচার্য বলেছে, পুজো টুজো আমি করে দেবো অতে, ঠাকুর দেবতার নাম নিয়ে দোকান চালু করো। বড়বাবুকে গিয়ে বলে অতীন, আজ বৈকালে দোকান খুলছি বড়বাবু, আপনাকে বউনি করতে হবে। চমকে ওঠে নিমেষবাবু, ফের গলা কাটবি অতে? তবু নিমেষবাবুই ওর দোকানের প্রথম খদ্দের। সওদা এক জোড়া গামছা। অতীন দাম নেয় 2.5 টাকা। হাসেন নিমেষবাবু, 2.5 টাকা? বেশি লাভ নিলি কিন্তু অতে। অতীন টাটে বসেছে, কপালে চন্দনের টিপ। বড়বাবুর কথায় বলে, তা বউনির লাভ বেশি নিয়েছি বড়বাবু। বেশি লাভ করিস না অতে, কম লাভে বেশি বেচবি, খদ্দের আসবে। রাস্তার ধারে দোকান, একেবারে কলেজ স্ট্রিটের ওপরেই। অতীন কিছুদিনের মধ্যেই বেশ জমিয়ে তুলেছে। দোকানে সন্ধ্যের পর থেকে খদ্দেরের ভিড় জমে। মেয়েদের ভিড়ই বেশি। মেয়েদের হাল ফ্যাশনের নানা রকম ব্লাউজ, জামা, রুমাল তো আছেই, তাছাড়া তোয়ালে, গামছা, লুঙ্গিও আছে। তবে মেয়েদের জিনিস বিক্রি করে লাভ বেশি। একবার বিশ্বাস অর্জন করতে পারলে তারা তো আসেই, পরিচিত মহল থেকেও অন্যান্য মেয়েরাও আসে, মালপত্র কিনে নিয়ে যায়। অতীন তবু আশেপাশের দোকান থেকে কম দামি জিনিসপত্র বেচে। 4 টাকা দাম। কোনো ভদ্রমহিলা বলেন, অনেক বেশি দাম বলছেন দাদা। 5 দোকান দেখে নিয়ে যান, দাম আমার কম। কথাটা সত্যি, তাই তারা ফিরে এসে নিয়ে যায়। অতীন ছোট ভাই সতীনকেও এনে দোকানে বসায়। ছোট ভাইটা স্কুলে পড়ছে। অতীন কোনো দিক থেকে তার কর্তব্যের ত্রুটি করেনি। ভাইগুলোকে পড়াচ্ছে। সতীন ম্যাট্রিক দিয়েছে। অনেক আশা তার ভাইকে কেন্দ্র করে। তার ছোট ভাই যতীনও সামনের বছর পরীক্ষা দেবে। অতীন তবু বড়বাবুর কাজে আরো নিবিড় করে মিশে গেছে। কাগজ বের হবার সময় 2-3 রাত্রি সেও প্রেসে পড়ে থাকে। রাশে রাশে পত্রিকা হইচই করে প্যাকেটবন্দি করে, লেবেল শার্টে হিসাব মতো। পুজোর সংখ্যা বের হবার সময় অতীনের অবসর নেই। এদিকে তার দোকানেও পুজোর মরশুম পড়ে। ছোট্ট দোকানটা বড় হয়ে মালপত্রও বেশি আমদানি করে। বেচাকেনাও হয় প্রায় 60-70 টাকা আন্দাজ। রাতে দোকান বন্ধ করে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে বাঁধাইখানায় ঢোকে। রাসবন্দি পত্রিকা বাঁধা হচ্ছে, হাত লাগায় তাতেই। নিজে কাটিং মেশিন চালায়, প্যাকেট করে। নিমেষবাবু ওদের সঙ্গে থাকেন। কলবর হইচই করে অতীন কাজ করে ওদের সঙ্গে। ও থাকলে সকলেরই হাত চলে জোরে। ঢুলছিস নাকি রে মধু, দেবো 1 বালতি জল ঢেলে। অতীন নিমেষবাবুর টাকা অনেক আগেই শোধ করে দিয়েছে। তবু বেশ জানে তার কৃতজ্ঞতার ঋণ এ জীবনে শোধ করতে সে পারবে না। শশী দপ্তরি বলে, অতে এবার বিয়ে করবে বড়বাবু। বড়বাবু খালি গায়ে ওদের মাঝে একটা চেয়ার টেনে বসে আছেন। শশীর কথায় নিমেষবাবু অবাক হন। অতীন চুপ করে থাকে। শশী বলে চলেছে, আজ্ঞে বড়বাবু, লাভ ম্যারেজ, ওরই কোনো খদ্দের। সাঁ করে একটা প্যাকেটই ছুঁড়ে দেয় অতীন শশীর দিকে। শশী ঘাটটা সরিয়ে প্যাকেটটা ধরে নিয়ে হাসতে থাকে। ওকেই শুধন না। কিরে অতে, লাভ ম্যারেজ? বড়বাবু হাসি চেপে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করেন। অতীন ওই লোকটিকে অন্তরের থেকে সমীহ করে। মাথা চুলকে জবাব দেয়, আগে খদ্দের নয়, আমার দোকানের ব্লাউজ, জামা, ফ্রক ট্রক সেলাই করে বেচতে আসে। অন্য অনেক দোকানেই দেয়। খুব ভালো মেয়ে, আপনিও দেখেছেন। কালো মতো করে সে যে আসতো। বড়বাবু দেখেছেন মেয়েটিকে।
অতীন বলে, আর একটু বাড়াবো ভাবছি, যদি রকটায় আর হাত দুয়েক জায়গা দেন। নিমেষবাবু হাসতে থাকেন। খুব চালু তো তুই রে, আগে বিয়ে থা হোক, তারপর দেখা যাবে। তবে বেটা বিয়ে থা করবি, সামলাতে পারবি তো, যা খরচার দিন। অতীন বিনয়ের সঙ্গে বলে, আপনি তো আছেন। কৃত্রিম কোপে চমকে ওঠেন বড়বাবু। ওরে হারামজাদা, নিজে বিয়ে করে পরের ঘাড়ে চাপাবার তাল? বিয়ে করবি তুই আর ঠেলা সামলাবো আমরা? হাসতে থাকে অতীন। বড়বাবুর স্বভাবের এই সহজ মধুর ভাবটা সে চিনেছে। ছাপাখানার ম্যানেজার থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কর্মচারীদের সঙ্গে এক পরিবারে কর্তার মতোই মেশেন। তাদের সুখ দুঃখের তিনিও সমান শরিক। এমনিতে তাই প্রথম দিন থেকেই লোকটিকে চিনতে দেরি হয়নি অতীনের। বড়বাবু বলেন, বিয়ে করবি? ভেবেচিন্তে দেখ অতীন, ভাইটা চাকরি পেলেই তোকে বুড়ো আঙ্গুল দেখাবে। মা বোন তো আছেই, তারপর বউ আসবে। তাই তো দোকানটা বাড়াতে চাইছি বড়বাবু। তাছাড়া অতীন বাকি কথাটা বলতে পারে না। মিনার সম্বন্ধে কিছু বলতে গেলে তার বাধে। মেয়েটিকে দেখেছিল প্রথমে এখানেই, বাড়িতে তৈরি কিছু ব্লাউজ বেচতে এসেছিল। চোখে মুখে ওর অভাবের ছায়া, করুণ ডাগর দুটো চোখে নীরব বেদনার আভাস। কত করে ডজন? মিনা জবাব দেয়, 18 টাকা, তাতেই বেশি কিছু থাকে না। অতীন এক একটা ব্লাউজ গড়ে 4 টাকা 3.5 টাকায় বেচবে। আজই কয়েকটা অর্ডার আছে। কিভাবে 18 টাকা দিয়ে 1 ডজনই কিনে নিয়ে বলে, কাল পরশু আরও 1 ডজন দেবেন, তবে একটু হাতের কাজ যদি করা থাকে ভালো হয়। 22 টাকা দর দিতে পারি। মেয়েটি কৃতজ্ঞতা ভরে ওর দিকে চাইল। কয়েকদিনের মধ্যেই দুপুরের দিকে সেই অর্ডারটা নিয়ে যায় মিনা। দুপুরের রোদে রাস্তার পিচ গলে গেছে, স্টাফ ছেঁড়া চটিটা আটকে যায়, যেন পদে পদে বাধাই পেয়েছে সে পথ চলায়। তবু আসতে হয়েছে। একটু বসবেন না, ঘেমে নিয়ে উঠেছেন যে। মিনা একটি টুল টেনে বসল। দামটা নগদে মিটিয়ে দেয় অতীন। পরিচয়টা এমনি করেই গড়ে ওঠে। মিনা বলে, তবু আপনি মালপত্র কাটান আমার, অন্য দোকানে গেলে পথ থেকে জবাব দেয়। অতীন জানে পথে পথে ঘোরার বেদনা। ঘাড়ে গামছার বোঝা নিয়ে দীর্ঘ পথ হেঁটেছে, টনটন করছে ঘাড় হাত পা। পুলিশের তাড়া খেয়ে দৌড়েছে কতদিন প্রাণ হাতে নিয়ে। তাই বোধহয় মিনার এই পথে পথে ঘোরার বেদনা সে বোঝে। একটা বস্তি বাড়িতে থাকে, মাঝে মাঝে মালপত্র আনতে গেছে অতীন। মাল আনাটা যেন একটা উপলক্ষ। মাঝে মাঝে ওকে দেখতে গেছে। শান্ত একটি মেয়ে, সেলাই মেশিনের শব্দ ওঠে। ওকে দেখে অবাক হয়েছিল প্রথম দিন মিনা। মেশিন ছেড়ে উঠে আসে। আপনি? কি ভাগ্যি আমার! বা, এসেছেন তাহলে? আপনার অর্ডার কাল পুরো দিয়ে দেব। অতীন চোখ মেলে ওর সংসারের শ্রীহীন অবস্থাটা দেখছে। বৃদ্ধ বাবা মা আর ভাই বোন তারা। দাদা কোনো একটা কারখানায় চাকরি করে। মা 1 কাপ চা নিয়ে আসে। বুড়ি বলে, মেয়েকে নিয়েই আমার ভাবনা বাবা, কষ্টের সংসার, বড় লক্ষ্মী মেয়ে। অতীনও ক্রমশ তা বুঝেছে। মিনা মাঝে মাঝে আসে। ব্যবসা সম্বন্ধে তারও বুদ্ধি কম নেই। সে বলে, কিছু থান কাপড় কিনে দাও, সস্তায় ভালো হবে। তাছাড়া মেয়েদের রকমারি ফ্রক তৈরির ব্যাপারেও তার হাত ভালো, সুন্দর কাটিং। তার দোকানের মাল অন্য দোকান থেকে আলাদা, তাই বিক্রিও ভালো। অতীন মাথা চুলকোতে থাকে। বড়বাবু বলেন, হিসেব করে চলবি, মেয়েটাকে বলবি গরিবের ঘর,
ঠাটবার যেন না বাড়ায়, মারা পড়বি। অতীন স্বপ্ন দেখছে। পুজোর বাড়তি কয়েক দিনরাত্রি কাজ করে চলেছে প্রেসে। নিমেষবাবুর পত্রিকার অসম্ভব কাটতি, পুজো সংখ্যা ছেপে শেষ করতে পারে না তারা। দপ্তরিখানা, মেইলিং, লেবেল লাগানো কঠিন ব্যাপার। অতীন ছোট ভাইটাকেও লাগিয়েছে, নিজেও খেটে চলেছে। জানে নিমেষবাবুর কাজ তারই কাজ, এটা শেষ করা তার কর্তব্য। এরই মধ্যে কাণ্ডটা ঘটে যায়। এতদিন ব্যবসা করছে অতীন, এমনিতে সাবধানী সে, তবু সর্বনাশা কাজটা ঘটে গেল। পুজোর বাজার, প্রায় 100 টাকার মাল কিনেছে হাওড়ার হাটে। গামছা, লুঙ্গি, কিছু প্যান্ট জামা বয়েছে। বিরাট একটা মোট হয়ে গেছে। একটা কুলির মাথায় মাল চাপিয়ে হাট থেকে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশন অবধি এসে সেখান থেকে বাসে তুলবে। তবু কম খরচে মালটা আনা হয়, পর্দা থাকে। তাছাড়া ট্যাক্সি করতে গায়ে বাজে। বেশ ভিড় রয়েছে স্টেশনে। চারদিকে লোকজন গিসগিস করছে। মালটা নিয়ে কুলি দাঁড়িয়ে আছে। বাসটায় খুব ভিড়। কোনো রকমে সামনের দরজা খুলে মাল নেবার জন্য কন্ডাক্টরকে রাজি করিয়ে পেছনে ফিরে দেখে কুলি নেই, মালও গায়েব। হন্যে হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। কিন্তু কোথায় বা কুলি, কোথায় বা সেই মাল? মাথায় হাত দিয়ে বসে পড়ে অতীন। পুজোর মরশুমে এতগুলো টাকা একেবারে চলে গেল। অনেক কষ্টের টাকা তার। চোখ ফেটে জল বের হয়ে আসে। ধাক্কাটা সামলাবে কি করে তাই ভাবছে। হাত খালি হয়ে গেছে। পুজোর সময় দোকানে মাল তুলতে পারবে না, খালি থাকবে সার সার তাকগুলো। খদ্দের ভিড়বে কি দেখে? তারপর সংসারে চাহিদা আছে, কোনো দিকে দিশে পায় না সে। বড়বাবুর কাজকর্ম পুরোদমে চলেছে। এবার পুজোয় ভালো ব্যবসা করেছেন তিনি। তার পত্রিকাও আশাতীতভাবে জনপ্রিয় হয়েছে বাজারে। চাহিদা মতো মাল দিতে পারছেন না তিনি। অতীন কোথায় রে? কে একজন বলে। দোকানে চুপ করে বসে আছে, কি হয়েছে তার? দেখলাম কাঁদছিল। কাঁদছিল? একটু অবাক হলো বড়বাবু। ডাক তাকে। অতীন এসে কান্নায় ভেঙে পড়ে। ছোট ছেলের মতো কাঁদছে সে। কি হয়েছে রে অতে? মেয়েটা ভেগেছে? তখনই বলেছিলাম ও চলন্তিকা মেয়ে। তা কত গেল হ্যাঁ রে? অতীন বলে ওঠে, তা নয় বাবু, আজ 300 টাকার মাল কুলির মাথা থেকে হারিয়ে গেল। তাই নাকি? দরদ ভরা কণ্ঠে বলেন বড়বাবু। পুজোর মুখ, দোকান খালি পড়ে থাকবে, কে বা বেচাকেনা করবে? গুছিয়ে নিয়েছিলাম বড়বাবু, কিন্তু সবই আমার কপাল। বড়বাবু ধমকে ওঠেন। ব্যাটার লবাব, কতদিন নিজের ঘাড়ে মোট চাপে বেঁচেছিস, হারায়নি কিছু। নবাব গেলেন কুলির মাথায় মাল চাপাতে। হয়েছে তো এবার? ট্যাক্সি করতে পারিসনি? 3 টাকা যেত, 300 টাকা বাঁচত। মর্গে এবার। অতীন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোপাচ্ছে। তার বুকের রক্ত দিয়ে গড়ে তোলা দোকান, এতদিনের সাধনা সব এক আঘাতে চুরমার হয়ে গেল। বড়বাবু ধমকে বলেছেন, আবার মেয়েদের মতো কান্না হচ্ছে। কে ভাবছেন তিনি? এতদিন ছেলেটাকে দেখেছেন, তার ব্যাপারে প্রাণ দিয়ে পরিশ্রম করে। এ দরদ, এ সাহায্য টাকা দিয়ে কেনা যায় না। অতীন চুপ করে বের হয়ে যাচ্ছে। বড়বাবু ডাকেন। দাঁড়ালো অতীন। লবাবের যাওয়া হচ্ছে কোথায়? দোকান তুলে দিবি তাহলে? চুপ করে দাঁড়িয়ে থাকে অতীন। ড্রয়ার খুলে বড়বাবু 3খানা 100 টাকার নোট বের করে ওর দিকে এগিয়ে দেন। নাও ধরো, মুখ খুলতে লবাবের লজ্জা হয়। পারো তবে এ টাকার মালও হারিয়ে এসো। ফের যদি দেখেছি কুলির মাথায় মাল তুলেছিস, পেটে লাথি মারবো তোর। নিজে বয়ে মাল আনবি। একবারে না পারিস দুবারে আনবি।
কালী দোকানে মাল দেখতে চাই আমি। যাও, আর ঘটা করে দাঁড়িয়ে থাকতে হবে না রামভক্ত হনুমানের মতো। অতীন নির্বাক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে। মানুষটার দিকে চেয়ে থাকে সে। বারবার তার বিপদে ডেকে সাহায্য করেছেন উনি। এ তার বিশ্বাসের বাইরে। সারা মন কি এক কৃতজ্ঞতায় ভরে ওঠে। মানুষের মনের এই শুভকামনার দাম কি জানে না অতীন? তবু মনে হয় বড়বাবুর আরও বাড়বাড়ন্ত হোক। বের হয়ে দোকানে এসে দেখে মিনা দাঁড়িয়ে আছে। খবরটা সে পেয়েছে অতীনের ভাই সতীনের কাছে। চমকে উঠেছে শুনে। ওকে দেখে বলে ওঠে, সব শুনলাম, এতগুলো টাকা গেল এ সময়। তারও ভাবনা জেগেছে। অতীন বলে ওঠে, যাকগে, বড়বাবু তো আছেন, খুব বকে বাকে দিলেন টাকাটা। সতে, তুই তাক টাক সাপ কর, সাজবালাতে মাল আসবে। কাল বাকি সব মাল এনে লাগাবো। বড়বাবুর হুকুম, কাল যদি দোকানে সমস্ত মাল না তুলি, কোষে গাঁটটা লাগাবে। টাকা দিলেন উনি? ৩০০ টাকা? মিনা অবাক হয়। হাসে অতীন, বড়বাবুকে দেখনি, যেমন বড় তেমনি দরাজ মন। হঠাৎ গাড়িটা এসে থামে রাস্তার ধারেই। স্বয়ং বড়বাবুই চলেছেন। ওকে থামতে দেখে অতীন শশব্যস্তে রক থেকে নেমে যায়। বড়বাবুর কথায় র‍্যাক থেকে রুমালের 2টো বাক্স নিয়ে এগিয়ে গেল। একটা রুমাল দে দেখি, রুমালটা কোথায় ফেলে এসেছি। অতীন একটা সিল্কের দামি রুমালই এগিয়ে দেয়। বড়বাবু চটে ওঠে, ব্যাটা নচ্ছাড়, একটা সুতি রুমাল দিতে বললাম, উনি আনলেন মুর্শিদাবাদ সিল্কের রুমাল, লবাব কোথাকার। একটা সুতি রুমাল তুলে নিয়ে দামি রুমালটা ওর মুখের উপর ফেলে দিয়ে বের হয়ে গেলেন গাড়ি নিয়ে, একটা আধুলি ধরিয়ে দিয়ে। অতীন হাসতে থাকে। মিনা অবাক হয়। লোকটার গাড়ি থেকে হাঁক ডাক, মেজাজের কথা শুনে মনে মনে বিরক্তই হয়েছে সে। মুখের ওপর ওই আধুলি ছুঁড়ে দেওয়াটা ভালো লাগে না। মিনা বলে, খুব যে গরম দেখলাম ওর। পয়সার গরম? জিভ কাটে অতীন। ও কথা ওকে বলো না মিনা, ওই তো বড়বাবু, আমার অন্নদাতাই বলতে পারো। এই দোকান ঘর মূলধন আজকের টাকা সবই ওর দেওয়া। সব কর্মচারী তার আপনজন, মস্ত লোক। দেখবে কোনোদিন এইখানে বসেই কথা বলছেন। মিনাও দেখছিল তাকে। অতীন পুজোর বাজারে সেবার খুব কামিয়েছিল। বড়বাবুর টাকা ফেরত দিতে গিয়ে একচোট বকুনি খায়। শেষকালে বলেন তিনি, পুজোর মজুরি, দিনরাত দুজনে খেটেছিস, ওটা তোরাই রাখ, কারবারে খাটা। দোকান কমাসে জমে উঠেছে। শীতের মরশুম, গরম কাপড় জামাও তুলেছে। রকের আরো খানিকটা জায়গা নিয়ে দোকান বাড়িয়েছে। এই সময় ওদের বিয়েও হয়ে গেল। অতীনের বিয়েতে প্রেসের অনেকেই আসে। বউ ভাতের দিন নিজে আসেন বড়বাবু। মিনা আজ লোকটিকে নতুন করে দেখে। ওর হাতে দেন একটা হার। মিনা প্রণাম করে। বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম খাওয়া দাওয়ার তদারক করেন। কর্মব্যস্ত সদা হাস্যময় মানুষটিকে আজ নতুন করে দেখে মিনা। অতে, দোকানে এবার ভালো করে জমা, কারিগর তো ঘরেই রয়েছে। নতুন ছাট কাট এবং পোশাক বের কর দেখি। অতীন হাসে। অতীনের ইচ্ছে আছে একটু গুছিয়ে নিতে পারলে উপাসে বড়বাবুর কাছ থেকে একটা ঘরই নেবে। কাটা পোশাকের দোকান দেবে ভালো করে। এ দোকানে বসিয়ে দেবে সতীনকে। ব্যবস্থা করে রেখেছে সে। মহাজনটা তাকে বাকিতে মাল দিতে চায়, কিন্তু অতীনই নেয়নি। ভেবেছে এবার সেই কথা। দরকার হয় মিনাকেও দোকানে নিয়ে যাবে। রাস্তার ধারের অনেক বড় দোকানের কাউন্টারে মেয়েদের বেচাকেনা করতে দেখেছে। নিজের দোকানে কাজ করবে, ক্ষতি কি? তাই বড়বাবুর কথায় বলে, ভাবছি তাই বড়বাবু,
কিন্তু না করলে তো সংসার চলবে না। হাসেন নিমেষবাবু। জ্ঞান হয়েছে তাহলে? মিনার কিছু নিজের সঞ্চিত টাকা ছিল, বুদ্ধিটা সেই দেয়। বড়বাবুর কাছে ওদের গ্যারেজ ঘরটার জন্য বলে, ওটা তো বন্ধই থাকে, ওটাকে একটু সারিয়ে নিয়ে রং কালি করলে ভালো দোকান হবে। মালপত্র কিছু বাকিতে নেবে, কিছু কিনবে, আর কাউন্টার একটা করিয়ে নেবে। র্যাকটাকেও পুরনো কিনে রং করিয়ে নেবে। টাকাপত্রের হিসাবও হয়ে যায়। মিনার নিজের শখ, দোকান দেবে। পথে পথে একদিন ঘুরেছে, সে পথের ধারেই রীতিমতো দোকান দিয়ে বসবে। অতীন ভয়ে ভয়েই কথাটা পারে সেদিন। বড়বাবু দেখছেন ওকে পথে পথে ঘুরতে। ছেলেটা নিজের পরিশ্রমে আর চেষ্টায় এত বড় হয়েছে, আজ দোকান করতে চায়। বুদ্ধিটা কে দিল রে? জিজ্ঞাসা করেন বড়বাবু। অতে বলে, আপনি তো বললেন সেদিন, তাই বলছিলাম দেন ওই গ্যারেজটা। সরকার মশাই মুখের উপর বলে, নাথুমল ওটার জন্য 1000 টাকা সেলামে আর 25 টাকা ভাড়া দিতে চেয়েছে। সরকার মশাইয়ের অবশ্য কিছু প্রাপ্য আছে তাছাড়া। কিন্তু বড়বাবু কথাটা শুনে কি ভাবছেন? অতীন হতাশই হয়েছে, কোনো আশাই তার নেই। নাথুমল অনেক বড় কারবারি, সে ওসব দিতে পারে। বড়বাবু বলেন, নাথুমলকে জবাব দিন সরকার মশাই, ওটা অতেকেই দিতে হবে। কাল থেকে ভাড়া বন্দোবস্ত করে দিন। অতীন চুপ করে দাঁড়িয়ে থাকে। সরকার মশাই বোদা মুখ করে চলে যায়। আড়ালে গজগজ করে, বাবুর ওটি পোষ্যপুত্র। কি লগ্নে যে তারা খেয়ে গামছার মোট নিয়ে ঢুকেছিলি তা তুই জানিস। বেটার বরাত ফিরে গেল। প্রেসের দপ্তরিখানার অনেকেই খুশি হয়। তাহলে দোকানে দিলি হতে? কথায় বলে বউ ভাগ্যে ধন। শশী বলে, দোকানের নাম দে মিনা স্টোর্স। হাসে অতীন। সে বলে তাকে, দোকানের নাম যা দেবো ঠিক করে রেখেছি। দোকানের নাম দেব মনোরমা। আমাদের কাগজে দেখনি কত রকম ভালো লেখা, ছবি, খবর, গল্প টল্প থাকে, তেমনি আমার দোকানেই সব থাকবে। তাছাড়া ওই মনোরমা কাগজের দৌলতেই তো সব। আমারও তো বরাত ফিরেছে ওই কাগজের দৌলতে, তাই নাম দেবো মনোরমা। বড়বাবুকে বললাম কথাটা। বড়বাবু বললেন, তুই তো বেড়ে চালু হয়েছিস হতে, মগজে বুদ্ধি আছে। তোড়জোড় করে লেগেছে অতীন। মিনাও মাঝে মাঝে আসে। দোকানের তাক আলমারি লাগানো হচ্ছে। কাউন্টার একটা পুরনো দোকান থেকে কিনে এনে পালিশ করছে। দোকানের উদ্বোধন করতে হবে ঘটা করে। কাগজের দু একজন ফটোগ্রাফারকেও বলে রেখেছে ছবি টবি তুলে দেবে। বড়বাবুকেই বলে অতীন, এবারও কিন্তু দোকান আপনাকেই বনি করতে হবে বড়বাবু। হাসেন বড়বাবু। আবার গলা কাটবি তাহলে? অতীন বলে, আপনার বৌমাও বলছিল সেই কথা, ওর দয়াতেই সব। বড়বাবু ধমকে ওঠেন, থাম দেখি বেটা, বিয়ে করে আরো বিটলেমি বেড়েছে। উদ্বোধনের দিন এগিয়ে আসে। হঠাৎ এমনি দিনে অসুস্থ হয়ে পড়েন বড়বাবু। প্রেস, দোকান, কারখানার চালু কারবার নানা ঝামেলায় ডুবে থাকতে হয়। দিনরাত কাজ নিয়েই থাকেন। হঠাৎ অফিসে মাথা ঘুরে পড়ে যান সেদিন। অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া হলো। সারা প্রেস, দপ্তরিখানা, দোকানের কর্মচারীরা স্তব্ধ হয়ে গেছে। কদিন ধরে জমে মানুষে টানাটানি চলেছে। অতীনও গেছে বার কয়েক খবর নিতে। বিরাট বাড়ির কাছে, ঢোকবার সাহস হয়নি। দেখে ডাক্তারের দল, আত্মীয় স্বজনরা নীরবে আসা যাওয়া করেন। কেমন আছেন বড়বাবু? দারোয়ান ওর দিকে চেয়ে একবার মুখ ফিরিয়ে নিয়ে কোনো ধনী আত্মীয়কে স্যালুট দেয়। অতীন কোনো জবাবই পায় না। সেই সহজ সরল সুন্দর প্রাণখোলা মানুষটি
হঠাৎ যেন তাদের সহজ সান্নিধ্য থেকে দূরে সরে গেছে। কেউ তাকে চেনে না। এই পরিবেশে তার প্রবেশ নিষেধ। তবু সে আসে স্তব্ধ বিরাট বাড়িটার কাছে। বেদনা সিক্ত চাহনি মেলে চেয়ে থাকে। কোনো জবাব মেলে না। লোকমুখেই শোনে অবস্থা নাকি ভালো নয়। মুখ বুজে দোকানে আসে। কোনো রকমে কাজ করে মাত্র। সব উৎসাহ তার নিভে গেছে। নতুন দোকানের কাজ চলেছে। মনে হয় এই দোকান না করলেই হতো। বড়বাবু কি আসতে পারবেন তার দোকানে প্রথম বউনি করতে? অনেক আশা নিয়ে দোকান করতে চেয়েছিল সে। মনে হয় নিশ্চয় আসবেন, বড়বাবু সেরে উঠবেন। হঠাৎ খবরটা আসে প্রেসে। স্তব্ধ হয়ে যায় সব কোলাহল। ফ্ল্যাট মেশিনের গর্জন থেমে যায়। বন্ধ হয়ে গেল দপ্তরিখানা। বইয়ের দোকানও বন্ধ হয়ে যায়। শুধু তাদেরই দোকান নয়, বইয়ের পাড়াই আজ বন্ধ। এই ব্যবসায় অন্যতম প্রখ্যাত একটি উৎসাহী মানুষ আজ আর নেই। বড়বাবু নেই? অস্পষ্ট কণ্ঠে আর্তনাদ করে ওঠে অতীন। কাঁপছে সেই তরুণ ছেলেটি। কান্না ভিজে কণ্ঠে বলে অতীন, সতে, দোকানপাট কাজকর্ম আজ বন্ধ করে দে। বড়বাবু চলে গেছে। শ্মশানের পথে আজ লোক ধরে না। মৌন শোভাযাত্রা চলেছে। গুণমুগ্ধ বন্ধু, প্রীতিমুগ্ধ বাংলার বরেণ্য সাহিত্যিক শিল্পীর দল, সমব্যবসায়ী বন্ধু, আত্মীয় স্বজন চলেছেন প্রিয় বন্ধুর শেষ যাত্রায়। শ্মশানে লোক ধরে না। তাদের ভিড় ঠেলে এগিয়ে আসে অপরিচিত অজানা সাধারণ একটি মানুষ। মালাটা বড়বাবুর গায়ের উপর দিয়ে কান্নায় ভেঙে পড়ে। শিশুর মতো কাঁদছে আজ অতীন। ভিড় থেকে বের হয়ে এলো। দূরে দাঁড়িয়ে আছে মিনা। তারও চোখে জল। সন্ধ্যার ম্লান আভা নামছে গঙ্গার বুকে। পশ্চিম আকাশে বুক ভরা রক্তের জ্বালা। দু একটা নৌকা পাল তুলে ভেসে চলেছে কোনো অজানার দিকে। স্তব্ধ হয়ে বসে আছে অতীন আর মিনা। ধুধু জ্বলছে সেই অনির্বাণ চিতার অগ্নিরেখা। ঊর্ধ্বাকাশের পানে উঠছে। সমবেত হাজারো মানুষের চোখে জল নামে। তারই ধারা নেমেছে অপরিচিত ওই অতীন ফিরিওয়ালার চোখে। বলে সে, বড়বাবু বলতেন, জীবনে ফাঁকি দিস না, ফাঁকিতে পড়বি না। তাহলে ফাঁকি তাকেই দিয়েছি মিনা, না হলে এমনি করে তিনিই বা চলে যাবেন কেন? বাবা মা ভাই ঠাকুর কোনো কিছুই আমার ছিল না। বড়বাবুকে দেখেছিলাম একটা পুরো মানুষ। অতে ফেরিওয়ালাকেও সে ভোলেনি। ওপাশের হাজারো মানুষের অন্তরের বিমুগ্ধ প্রীতির সঙ্গে মিশেছে তুচ্ছ একটা ফেরিওয়ালার চোখের জল। মানুষ আজ মানুষের জন্য কাঁদে, চিরকালই কাঁদে। এক জায়গায় সে আজও বদলায়নি। হাজারো মিথ্যার মাঝে এইখানে সে সত্য, এইখানে সে সুন্দর। রাত্রির অন্ধকার নামে গঙ্গার বুকে। আকাশে তারাগুলো উজ্জ্বল নীল আভায় জ্বলছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা একটি গল্প, এক সূত্রে বাঁধা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।